গল্প শুনতে কার না ভালো লাগে? কিন্তু সেই গল্প যদি হয় একদম মনের মতো, তবে আড্ডাটা জমে ওঠে অন্যরকম। সবাইকে স্বাগতম গপ্পোল্যান্ডস প্রাইভেট লিমিটেডে। আমরা এখানে শুধু গল্প বলি না, বরং সাহিত্যের পাতা থেকে শুরু করে জীবনের ছোট বড় নানা অভিজ্ঞতাকে আপনাদের সামনে নিয়ে আসি নতুন আঙ্গিকে। কারণ আমাদের এখানে গল্প শোনা নয়, অনুভব করা হয়। আজকে আপনাদের জন্য রয়েছে উইলিয়াম সিডনি পোর্টারের লেখা কালজয়ী সেই অমর সৃষ্টি, দ্য গিফট অফ দি মাজাই। আমরা সবাই ওনাকে চিনি বিখ্যাত লেখক ও হেনরি নামে। আজকের গল্প অনুবাদ ও নাট্যরূপ করেছে সুদীপ চক্রবর্তী। আজকের গল্প পাঠে লিপি, ডেলার চরিত্রে অন্বেষা, জিম ও আজকের গল্পের সূত্রধার আমি সৌরভ, এবং মিসেস সফরেনির চরিত্রে শর্মিষ্ঠা চক্রবর্তী। শুরু হচ্ছে দ্য গিফট অফ দি মাজাই। $1.87। মোটে তাই। তার মধ্যে আবার 60 সেন্ট ছিল পয়সা। 1-2 করে তিলে তিলে জমানো কষ্টের পয়সা। মুদি দোকানদার, সবজিওয়ালা আর কসাইয়ের সঙ্গে দর কষাকষি করে যতক্ষণ না লজ্জায় গাল দুটো জ্বলে ওঠে। তারপর 3 বার গুনে দেখল ডেলা। $1.87। চিন্তায় বুকটা ফাঁকা হয়ে গেল যেন। অথচ আগামীকালই যে বড়দিন। এমন অবস্থায় করার আর কিছুই ছিল না। আদ্যিকালের জরাজীর্ণ ছোট্ট সোফাটার উপরে গিয়ে ধপ করে শুয়ে পড়া ছাড়া। ডেলাও তাই করল। আর তখনই তার চোখ দিয়ে ঝরঝর করে নামতে লাগলো জল। কান্নায় ফেটে পড়ল ডেলা। সময় আরও একবার তার কাছে প্রমাণ রেখে গেল যে সুখ বড় ক্ষণস্থায়ী অনুভূতি। আসলে জীবনটা যে দুঃখেরই। ঘরের গৃহকর্ত্রী যখন ধীরে ধীরে বিষণ্ণতায় ডুবে যাচ্ছে, আসুন ততক্ষণে আমরা ওনার বাসস্থানটা একবার দেখে নিই। মাসে $8 ভাড়ায় ভাড়াটে আসবাব সহ ছোট্ট এবং ঘিঞ্জি একটি ফ্ল্যাট। ঘরটার দিকে তাকালে দেখা যায় ভেতরে একটুখানি হলঘর, সেখান থেকে অল্প একটু এগোলেই বাইরে বেরোনোর দরজা, যেখান থেকে নিচে নেমে গেছে সিঁড়ি। দরজার বাইরে আটকানো আছে একটি ছোট্ট ডাকবাক্স, যা এতটাই ছোট যে তাতে কোনো চিঠি ঢোকে না। আর আছে একটা অকেজো বৈদ্যুতিক বেল, এবং তার নিচে একটি কার্ড, যাতে লেখা মিস্টার জেমস ডিলিংহ্যাম ইয়াং। যখন ওই নামটা ওখানে লাগানো হয়েছিল, তখন মিস্টার জেমস ডিলিংহ্যাম ইয়াং ছিলেন অবস্থাপন্ন। তখন তিনি সপ্তাহে $30 মাইনে পেতেন। এখন আয় সংকুচিত হয়ে $20 নেমে আসায় নামটা যাতে আর অযথা লম্বা আর গুরুত্বপূর্ণ না মনে হয়, তাই মিস্টার ইয়াং ভেবেছিলেন নামটিকে সংক্ষিপ্ত করে এক সরল নিরাভরণ ডিতে নামিয়ে আনার কথা। তবে মিস্টার জেমস ডিলিংহ্যাম ইয়াং যখনই কাজ থেকে ফিরে ওপরতলায় তাদের ফ্ল্যাটে পৌঁছাতেন, তখন আর তিনি নিজেকে এতটা ছোট মনে করতেন না। ভালোবাসার বশে নামটা এতটাই ছোট হয়ে আসতো যে নিজের ঘরে তিনি জিম নামেই সম্বোধিত হতেন। এবং মিসেস জেমস ডিলিংহ্যাম ইয়াং, যিনি ইতিমধ্যেই আপনাদের কাছে ডেলা নামে পরিচিত, তিনি জিমকে জড়িয়ে ধরতেন সস্নেহে। ডেলা কান্না থামিয়ে ধীরে ধীরে মুখ থেকে কান্নাকাটির সব চিহ্ন মুছে ফেলল। তারপর জানলার পাশে দাঁড়িয়ে নির্লিপ্ত চোখে বাইরে তাকালো। অদ্ভুতভাবে বাইরের পরিবেশটা আজ ডেলার মনের মতনই ধূসর। আকাশ, রাস্তা, মানুষজন সবই তার কেমন ফ্যাকাশে লাগছে। এমনকি পাশের বাড়ির উঠোনে যে বিড়ালটা বসে আছে, সেটাও ধূসর রঙের। আবার চিন্তাটা গ্রাস করল ডেলাকে। আগামীকাল বড়দিন, আর উপহার কেনার জন্য তার হাতে আছে মাত্র $1.87। এ বাজারে মাসের পর মাস $20 সংসার চালিয়ে সে যতটা পেরেছে জমিয়েছে। তবে তার ফল হয়েছে এই মোটে $1.87।
এই কটা টাকায় ডেলা কি কিনে দেবে জিমকে? এই টানাপোড়েনের জীবনযুদ্ধে তার একমাত্র সহযোদ্ধা জিম। তার জন্য সুন্দর কিছু একটা উপহার ভাবতে ভাবতে কত আনন্দঘন মুহূর্তই না কাটিয়েছে ডেলা। ভেবেছে এমন কিছু দেবে যা হবে উৎকৃষ্ট, দুর্লভ এবং নির্মল। এমন কিছু যা অত্যন্ত সামান্য হলেও জিমের অধিকারে যাওয়ার সম্মানে অসামান্য যোগ্যতার কাছাকাছি পৌঁছয়। ডেলা হঠাৎ ঘুরে দাঁড়ালো। ঘরের জানলা দুটোর মাঝখানে ছিল একটা পিওর গ্লাস, অর্থাৎ সরু এক ধরনের আয়না। হয়তো এমন আয়না আপনারা আগেও দেখেছেন, যেগুলো সপ্তাহে $8 ভাড়ার ঘরে থাকারই উপযুক্ত। একজন মানুষ একবারে নিজের খুব সামান্য অংশই দেখতে পারে, তবে কেউ যদি খুবই রোগা হয় আর খুব দ্রুত নড়াচড়া করে, তাহলে হয়তো নিজের পুরো ঝলক একটু হলেও দেখতে পারবে। অভাবেই ডেলাকে এই কৌশলটা রপ্ত করতে শিখিয়েছিল। আয়নার সামনে দাঁড়িয়ে তাড়াতাড়ি সে চুল খুলে দিল, আর তা নেমে এলো পূর্ণ দৈর্ঘ্যে। ডেলার চোখ দুটো উজ্জ্বল দীপ্তিতে ঝলমল করল কিছুক্ষণ। তারপর মুহূর্তেই ওর মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। এখানে বলে রাখা ভালো যে ডিলিংহাম ইয়াং দম্পতির কাছে এমন দুটি সম্পদ ছিল যেগুলো নিয়ে তারা খুবই গর্ববোধ করত। একটি ছিল জিমের সোনার পকেট ঘড়ি, প্ল্যাটিনামের চেনেও যেন তার গরিমা ধরা পড়ত না, যা ছিল ওর বংশানুক্রমে প্রাপ্ত সম্পদ। আর অন্যটি ছিল ডেলার অপূর্ব সোনালি চুল, যার দৈর্ঘ্য ছিল প্রায় এক মানুষ লম্বা। ডেলার চুল ছিল তার জীবনের গর্ব। যদি তাদের পাশের বাড়িতে কোনো রাজপ্রাসাদ থাকত, তাহলে ডেলা এমন জায়গায় বসে চুল শুকোতো যাতে প্রাসাদের রানী তা দেখতে পান। কারণ ডেলা জানতো তার চুল যে কোনো রানীর মণিমাণিক্য বা গহনার থেকেও সুন্দর। আর জিম, সে তো যতবারই প্রাসাদের রাজার সঙ্গে দেখা করত, ততবারই তার পকেট থেকে ঘড়িটা বের করে আনতো যে কোনো ছুতোয়, যাতে রাজার ঘড়িটি দেখে ঈর্ষা হয়। কারণ জিম জানতো কোনো রাজার কাছেই এত দামি কিছু নেই। যাই হোক, ডেলার সুন্দর চুল তার চারপাশে ঝরে পড়ল, সোনালি রঙের জলের ধারার মতো ঝকঝকে। ডেলা আয়নায় নিজের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। তারপর তাড়াহুড়ো করে আবার চুল গুটিয়ে ফেলল। এক বিন্দু অশ্রু গড়িয়ে পড়ল তার গাল বেয়ে। হঠাৎই ওর চোখে একটা দৃঢ়তা এলো। ডেলা তার পুরনো বাদামি রঙের কোটটা পরল, জীর্ণ বাদামি টুপি দিয়ে ঢেকে দিল পুরো মাথা। ওর চোখে তখনও জ্বলছে উজ্জ্বল সেই আলো। দরজা পেরোনোর আগে ডেলা একবার থমকে দাঁড়ালো, তারপর দ্রুত বেরিয়ে গেল ঘরের বাইরে। কিছুক্ষণ হাঁটার পর ডেলা যেখানে থামল, সেটা একটা দোকান। সাইনবোর্ডে লেখা মিসেস সোফ্রনি, সব ধরনের চুলের সামগ্রী। ডেলা চটজলদি দোকানের ভিতরে প্রবেশ করল। ভারী শরীরের মিসেস সোফ্রনি ঠান্ডা দৃষ্টিতে সেদিকে তাকালেন। ডেলা দেখল মহিলার গায়ের রং অস্বাভাবিক ফ্যাকাশে। সংকুচিত হয়ে ডেলা জিজ্ঞেস করল, আপনি কি আমার চুল কিনবেন? মিসেস সোফ্রনি ঠান্ডা গলায় বললেন। টুপিতে না খুলে দেখলে সেটা আমি বলতে পারবো না। ডেলা নিজের চুল খুলে দিল। সোনালি জলপ্রপাতের মতো তা নেমে গেল নিচে। মিসেস সোফ্রনি চুলটা তুলে তার ওজন অনুভব করতে করতে বললেন, $20 বেশি কিন্তু আমি দিতে পারবো না। ডেলার বুকটা কেঁপে উঠলেও সে আর এক মুহূর্ত অপেক্ষা করল না। হ্যাঁ, তাড়াতাড়ি দিন। পরের 2 ঘন্টা যেন একটা ঘোরের মধ্যে দিয়ে কেটে গেল। মেলায় আসা একটি উৎসাহিত বাচ্চার মতো সে এক দোকান থেকে আরেক দোকানে ঘুরে বেড়ালো, জিমের জন্য একটা যোগ্য উপহার খুঁজতে। অবশেষে ডেলা সেটা খুঁজে পেল। জিনিসটি দেখা মাত্রই ওর মনে হলো যে এটা শুধু জিমের জন্যই তৈরি, আর কারোর জন্য নয়। যেন বস্তুটি জিমের স্বভাবের প্রতিরূপ।
নিরুচ্চার সৌম্যতা আর অন্তলীল মূল্যবোধ, দুটো বর্ণনাই যার জন্য সমানভাবে প্রযোজ্য। শহরের কোনো দোকানেই এরকম কিছু দেখতে পায়নি ডেলা, কারণ সে প্রায় সব দোকানে উল্টে পাল্টে দেখেছিল। এটি ছিল একটি প্ল্যাটিনামের ঘড়ির চেন। গায়ের নকশাটি সাধারণ দেখতে হলেও জিনিসটি মূল্যবান ছিল তার সমৃদ্ধ নির্মাণশৈলী এবং বিশুদ্ধ উপাদানের গুণে, যেমনটা সব উৎকৃষ্ট বস্তুরই হওয়া উচিত। এর জন্য ডেলাকে $21 গুনতে হলো, আর অবশিষ্ট 87 সেন্ট হাতে নিয়ে এসে তাড়াতাড়ি বাড়ি ফিরল। ডেলা বাড়ি পৌঁছাতেই তার উচ্ছ্বাস কিছুটা স্থিমিত হয়ে এলো। পরিবর্তে জায়গা নিল গভীর বাস্তববোধ। এরপর সে কার্লিং আয়রন বার করল আর কাজে লেগে গেল। ভালোবাসা তার চুলের ওপর যে তাণ্ডবে স্মৃতি রেখে গেছে তার ক্ষয়ক্ষতি মেরামত করতে। কিছুক্ষণের মধ্যেই ডেলার ছোট ছোট চুলগুলো কুঁকড়ে গেল। অবিশ্বাস্যভাবে তাকে একটা ছোট্ট স্কুল পড়ুয়া ছেলের মতো দেখতে লাগছিল। অনেকক্ষণ আয়নার সামনে দাঁড়িয়ে রইল ডেলা। তারপর আপন মনে বলল, জিম আমাকে মেরে না ফেললেও এরকম অবস্থায় দেখে নিশ্চয়ই আমার সাথে আর থাকতে চাইবে না। কিন্তু আমি বা কি করতাম বলো? $1.87 নিয়ে কি কিছু করা সম্ভব ছিল? হে ঈশ্বর, ও যেন এরকমভাবেই আমাকে সুন্দর ভাবে। জিম সাধারণত বাড়ি ফিরতে দেরি করত না, তাই 7টা বাজার আগেই কফি তৈরি হয়ে গিয়েছিল আর ওভেনে চাপানো ছিল রাতের খাবার। ডেলা ঘড়ির চেনটি হাতে দুভাঁজ করে নিয়ে দরজার কাছে রাখা টেবিলটার এক কোণে বসে পড়ল। অল্পক্ষণ পরই সে নিচতলার সিঁড়িতে জিমের পায়ের শব্দ শুনতে পেল, আর মুহূর্তের মধ্যে তার মুখ আবার ফ্যাকাশে হয়ে উঠল। সাধারণ নিত্যদিনের ছোটখাটো বিষয় নিয়েও নীরবে প্রার্থনা করার অভ্যেস ছিল ডেলার। এবারও সে ফিসফিস করে বলল, হে ঈশ্বর, ও যেন আমাকে এইভাবেই সুন্দর ভাবে। তখনই দরজাটা খুলে গেল। ভেতরে ঢুকে এলো লম্বা শীর্ণকায় এক যুবক। দেখলে মনে হয় বয়স 23-24-এর বেশি নয়, তবে আসলে সেটা 22। মুখটা বেজায় গম্ভীর হলেও দেখতে ভারী মিষ্টি। পরনে আদ্যিকালের ওভারকোট এবং এই চরম শীতেও হাতে গ্লাভস জোড়ার অভাব দেখেই বোঝা যায় যে এই অল্প বয়সেই অনেকটা দায়িত্ব বহন করতে শিখেছে সরু দুটো কাঁধ। পরিচয় করিয়ে দিই, ইনি জিম। ঢোকামাত্রই ডেলাকে দেখে জিম থমকে দাঁড়ালো, যেন বিদ্যুৎপৃষ্ট হয়ে মুহূর্তে জমে গেছে তার শরীর। তার চোখ স্থির হয়ে রইল ডেলার ওপর। সেই দৃষ্টিতে এমন এক অভিব্যক্তি ছিল যা ডেলা অনেক চেষ্টা করেও আজ পড়তে পারল না। শুধু বুঝল এটা রাগ নয়, বিস্ময় নয়, অস্বীকৃতি নয়, আতঙ্কও নয়। যেসব প্রতিক্রিয়ার জন্য সে প্রস্তুত ছিল তার কোনোটিই নয়। এবার ডেলার একটু ভয় হলো। সেটা কাটানোর জন্যই বোধহয় ডেলা বেশ উত্তেজিত হয়ে বলল, জিম, আমার দিকে এইভাবে তাকিও না। আমার খুব লজ্জা লাগছে। তোমাকে উপহার না দিয়ে আমি আমার বড়দিনটা কাটাতে পারতাম না, তাই আমি চুল কেটে বিক্রি করে দিয়েছি। তুমি তো জানো আমার চুল খুব তাড়াতাড়ি বাড়ে। আজ বড়দিন জিম, চলো এইসব কথা না ভেবে আমরা আনন্দ করি। তুমি জানো তোমার জন্য আমি কত সুন্দর একটা উপহার এনেছি। জিম এখনও সেরকম অদ্ভুতভাবেই তাকিয়েছিল। ক্লান্ত গলায় জিজ্ঞেস করল, তুমি তোমার চুলগুলো কেটে ফেলেছ? হ্যাঁ, বিক্রিও করেছি। আমায় এরকম দেখতে লাগছে বলে তুমি কি আমায় আর ভালোবাসবে না? আমি তো সেই আমিই আছি জিম। চুল না থাকলেও আমি তো সেই তোমারই ডেল। এবার ডেলাকে সম্পূর্ণ অবাক করে দিয়ে জিম কৌতূহলী দৃষ্টিতে ঘরের চারিদিকে কি একটা খুঁজতে আরম্ভ করল এবং প্রশ্ন করল, তার মানে তুমি বলছো তোমার চুলগুলো আর নেই? ডেলার চোখটা একবার জ্বলে উঠে আবার পরক্ষণেই শান্ত হয়ে গেল। না জিম, নেই। দেখতেই তো পারছো, কতবার বললাম
বিক্রি করে দিয়েছি। তুমি ছাড়ো না যে এইসব। চুল দিয়ে কি হবে? পুরো আমিটাই তো তোমার। কিছুটা চুলের বিনিময়ে তোমাকে যদি আমি একটু খুশি করতে পারি, সেটাই তো আমার কাছে অনেক। জিম, জিম যেন হঠাৎই তন্দ্রা ভেঙে জেগে উঠল। সে তার আদরের ডেলাকে টেনে নিল নিজের বুকে। ডেলা ফুঁপিয়ে উঠল। এর পরের মুহূর্তটি বিশেষ ঘনিষ্ঠ, তাই যতক্ষণ সেটি চলছে, আসুন আপনাদের একটা অবান্তর প্রশ্ন করি। বলুন তো, কখন মাত্র $20 অনায়াসে $20 লক্ষ অভাবকে হার মানিয়ে দিতে পারে? গণিতজ্ঞের কথা দূরেই থাক, ভুল করে যদি আপনি এই প্রশ্ন কোনো সাধারণ মানুষকে করেন, সে অঙ্ক কষার আগেই আপনাকে পাগল বলে দেবে। মূল উত্তরটা পেতে হলে আপনাকে হয়তো মাজাইদের কাছে যেতে হতে পারে। তারা আপনাকে এই জ্ঞান উপহার দেবে কিনা সেটা আমি বলতে পারবো না। তবে এইটুকু বলতে পারি, এই অবান্তর প্রশ্নটির অর্থ অল্প পরেই স্পষ্ট হয়ে উঠবে। আপাতত জিম আর ডেলার কাছে ফিরে যাক। তখনও তারা একে অপরের আলিঙ্গনে আবদ্ধ। জিম খুব নরম গলায় বলল, না ডেল, আমি সেরকমটি বলতে চাইনি। বরং তোমাকে আমি আগে যতটা ভালোবাসতাম তার থেকে এখন অনেক বেশি ভালোবাসি। চুল কাটা বা অন্য কিছু বাহ্যিক পরিবর্তন তোমার প্রতি আমার ভালোবাসা কখনো কমাতে পারবে না। জিমকে ছেড়ে ডেলা ভাঙা গলায় বলল। তাহলে তুমি এরকম করছিলে কেন? জিম কোটের পকেট থেকে রঙিন কাগজে মোড়া একটি জিনিস বার করে ডেলার হাতে দিল। ওইটা খুললেই বুঝবে আমি কেন ওরকম করছিলাম। ক্ষিপ্র গতিতে সুতো আর কাগজ ছিঁড়ে ফেলল ডেলা, আর তারপরেই ফেটে পড়ল প্রবল উচ্ছ্বাসে। কিন্তু কোথায় উচ্ছ্বাস? মুহূর্তেই সেটা আবার পরিণত হলো বুক ফাটা কান্নায়। কারণ সেখানে ছিল এক সেট চিরুনি, কচ্ছপের খোলস দিয়ে তৈরি, প্রান্তের দামি পাথরের নকশা করা, অসামান্য দেখতে এক সেট চিরুনি। ব্রডওয়ের এক দোকানের জানলায় দাঁড়িয়ে সেগুলোর দিকে ডেলা কতদিন মুগ্ধ হয়ে তাকিয়ে থেকেছে, অধিকার পাওয়ার ক্ষীণতম আশা না রেখেও। ডেলা বিশ্বাসই করতে পারছে না যে সেগুলো এখন তারই। কিন্তু যার শোভা বাড়ানোর জন্য এই জিনিস, সেগুলোই তো আর নেই। তবু সে চিরুনিগুলোকে বুকে চেপে ধরল। অনেকক্ষণ পর অশ্রুসজল চোখ তুলে ম্লান হেসে বলল, তুমি তো জানো যে আমার চুল খুব তাড়াতাড়ি বাড়ে। তারপর সে লাফিয়ে উঠে বলল। দেখেছো, তোমার গিফটটাই দেওয়া হয়নি। জিম তখনও তার উপহারটা দেখেনি। ডেলা সেটা তার দিকে এগিয়ে ধরল। সন্ধ্যের পরিবেশে প্ল্যাটিনামের চেনটা যেন ঘর আলো করে দিল। ডেলা খুব উৎসাহের সঙ্গে বলল, এটা কি তোমার ভালো লাগছে না জিম? আমি সারা শহর ঘুরে এটা খুঁজেছি। এখন আর তোমাকে পকেটে লুকিয়ে ঘড়ি দেখতে হবে না। সবার সামনেই দিনে 100 বার তুমি ঘড়ি বার করে দেখতে পারবে। দাও জিম, ঘড়িটা দাও। আমি দেখতে চাই দুটো একসঙ্গে কেমন লাগছে। জিম কিন্তু ডেলার কথা মানল না। উল্টে বলল, চলো ডেল, আমাদের বড়দিনের উপহারগুলো তুলে রাখি। এগুলো এখন আর ব্যবহার করার মতো নয়, বরং আমাদের স্মৃতি হয়েই থেকে যাক। ডেলার ভুরু কুঁচকে গেল। সে জিমের দিকে হাত বাড়িয়ে বলল, না, আগে ঘড়িটা বার করো। জিম মাথাটা একটু চুলকে হেসে উঠল। এই মুহূর্তে জিমের হাসিটি দেখতে লাগলো প্ল্যাটিনামের তুলনায় শতগুণ বেশি উজ্জ্বল। সে মুখে হাসি নিয়েই বলল, ভাগ্যের কি পরিহাস দেখো ডেল, তোমার চিরুনি কেনার টাকা জোগাড় করতে আমি আমার ঘড়িটাই বিক্রি করে ফেলেছি, আর তুমি আমার ঘড়ির চেন কিনতে গিয়ে নিজের চুল বিক্রি করে ফেলেছো। ডেলার চোখ আবার ছলছল করে উঠছিল। সেটা দেখে জিম তৎক্ষণাৎ বলে উঠল, তবে আমরা কি পেলাম বলো তো? কি? কিছু না বলে জিম ডেলাকে আবার জড়িয়ে ধরল। অশ্রুতে, আনন্দে, ভালোবাসায় মুহূর্তে ডুবে গেল দুজন। আগে যে ম্যাজাইদের কথা বলেছিলাম, এবার আসি তাদের প্রসঙ্গে।
এই ম্যাজাইরা ছিলেন প্রচণ্ড জ্ঞানী পুরুষ। একমাত্র ম্যাথিওর গসপেলে এদের ব্যাপারে উল্লেখ করা আছে। এদের প্রসঙ্গটা গুরুত্বপূর্ণ, কারণ এনারাই প্রথম বড়দিনে উপহার দেওয়ার রীতি প্রবর্তন করেছিলেন। নবজাতক যিশুর জন্য এই বড়দিনেই অমূল্য ৩টি উপঢৌকন এনেছিলেন ওনারা। বিপুল জ্ঞানী হওয়ার কারণে সেগুলো মূল্যবান হওয়ার পাশাপাশি ছিল গভীর তাৎপর্যপূর্ণ। ম্যাজাইদের মতো জ্ঞানী না হলেও জিম ও ডেলা দুজনেই নিজেদের সবচেয়ে মূল্যবান জিনিসটা বিক্রি করেছিল, একে অপরের মুখে হাসি ফোটানোর আশায়। সেই অসামান্য ত্যাগই প্রমাণ করেছিল তারা কতটা জ্ঞানী। সেই দিন তারা অজান্তেই হয়ে উঠেছিল প্রকৃত ম্যাজাই।